দেখেন, ডক্টর ইউনূসের হাজারটা সমালোচনা আমি করে অনেকগুলো ভিডিও করছি, তবে মাঝে মাঝে ওনার কিছু সিদ্ধান্ত আমি এগুলাকে মন থেকে সাপোর্ট করি। আমি চাই এই সিদ্ধান্তটা বাস্তবায়িত হোক। এগুলা নতুন এবং যুগান্তকারী পদক্ষেপ বাংলাদেশের, লেডিস এন্ড জেন্টলম্যান, নতুন এবং যুগান্তকারী পদক্ষেপ। দিস ইজ হোয়াট কাইন্ড অফ বাংলাদেশ দ্যাট উই ওয়ান্ট এন্ড উই শুড গেট ইট ফ্রম আওয়ার পলিটিশিয়ানস অফ দ্য পাওয়ার। 15 বছর ধরে বাংলাদেশের নির্বাচন মানেই একতরফা খেলা। অভিযোগ ছিল ভোট আগেই হয়ে যেত, বাক্স খোলার আগেই ফল জানতেন সাধারণ মানুষ। কিন্তু 2026-এর নির্বাচনের ছবিটা একদমই আলাদা। মির্জা আব্বাস সাহেবের প্রতি আমাদের আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আগে যা করছেন সেই আচরণ যদি পরিত্যাগ করতে না পারেন তাহলে কিন্তু এবার নির্বাচনে এটা পরিণতি ভালো হবে না। এদের এক পা কবরে গেছে। এরা কিভাবে মন্ত্রিত্ব পায় বা এরা কিভাবে নমিনেশন পায়? জনাব তারেক রহমান সাহেব দলে আরো অনেক ত্যাগী নেতাকর্মী ছিল, অনেক ইয়াং জেনারেশন ছিল, তাদেরকে দিতেন। এই সমস্ত মানুষ যারা কথাও ঠিক মতো গুছিয়ে বলতে পারে না, কোথায় কি বলা লাগে, এদের জন্য বিএনপির নাম নষ্ট হইতেছে। রিয়েলি বাংলাদেশের পক্ষে, এবং তারা যে কমিটেড এবং কতটা কমিটেড, ইউ জাস্ট ক্যান ইমাজিন দ্যাট। বাতিল শুরু করেন নাই, বাতিল করে সেখানে ডিফেন্স। মাঝখান থেকে নাহিদ ইসলামও কেন ফ্যামিলি কার্ডে নিয়ে ধুয়ে দিলেন? রাজনীতির মাঠে হঠাৎ কেন এত বারুদের গন্ধ? কে কার দিকে তীর ছুটছেন? লন্ডনের সেই সংযম কি তবে পুরোটাই ছিল সাজানো কৌশল? নাহিদ ইসলাম এনসিপির সভাপতি, তিনি একটি অভিযোগ করেছেন তারেক রহমানের বিরুদ্ধে। তারেক রহমান একটি ইঙ্গিত দিয়েছেন যে তাহাজ্জুদ পড়েই ভোট কেন্দ্রে দখলে নিতে হবে। এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে বাংলাদেশের একটা মাইল ফলকে ডক্টর ইউনূস এবং সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী এক যুগান্তকারী ভূমিকা পালন করতে যাচ্ছে। 12 ফেব্রুয়ারি যত নিকটে আসছে, একটি রাজনৈতিক দলের অস্থিরতা তত বেড়ে যাচ্ছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিএনপি একেবারে উন্মাদ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ এবং ভুয়া স্লোগান দিয়েছে ছাত্র দলের নেতাকর্মীরা, যা বাংলাদেশের ইতিহাসে একটা বিরল ঘটনা। এটা বাংলাদেশের স্বাধীনতাগামী মানুষের স্বাধীনতাকে হরণ করে, আর এর পিছনে আছে মির্জা আব্বাস। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন, এবং তার সাথে আরো দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনকে কেন্দ্র করে এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে যা বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিবে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ঢাকা 8 আসনের বিপ্লবী প্রার্থী, জামাত সমর্থিত প্রার্থী, সাবেক শিবির নেতা ও বর্তমান এনসিপি নেতা, হাসিনা পতন আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক, তরুণ প্রজন্মের অহংকার, সাহসী জননেতা, চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের আতঙ্ক, বাতিলের আতঙ্ক, আহলে হক নেতা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, শরীফ ওসমান হাদির উত্তরসূরি নেতা, দখলবাজ চাঁদাবাজরা যার নাম শুনলেই ভয় পায়, সেই নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার প্রতিবাদে পুরো বাংলাদেশ উত্তাল। মানুষ প্রতিবাদ করছে, প্রতিবাদের ঝড় বইছে। রাজধানীতে বিশেষ করে ঢাকা 8 আসনে বিক্ষোভে উত্তাল। সংবাদ সম্মেলন হয়েছে, এরপরে মিছিল হয়েছে, এবং সংবাদ সম্মেলনে যে বার্তাগুলো দেওয়া হয়েছে এবং দেশব্যাপী জনগণ মির্জা আব্বাসকে যেভাবে দায়ী করছে এবং এই আব্বাসের গুন্ডা বাহিনীকে, গ্যাংস্টার বাহিনীকে যেভাবে সমালোচনা করছে, তাতে ওই যে পিনাকি ভট্টাচার্য অনেক আগেই বলেছিলেন, যার মুখে গন্ধ তার ভোট বন্ধ। মির্জা আব্বাসের ভোট কার্যত বন্ধ। এখন মির্জা আব্বাস তিনি জানেন নাই যে তিনি কত বড় ভুল করেছেন, কোন জায়গায় হাত দিয়েছেন, এর মাসুল তাকে দিতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বিষয়টা স্মরণ করে দিয়েছেন যে মির্জা আব্বাস মহা ভুল করেছেন, তিনি কাজটা মোটেও ঠিক করেননি। মির্জা আব্বাস সন্ত্রাসী পালেন, এবারটা যে তার বাহিনী করেছে এটা স্পষ্ট হয়েছে। কারণ যারা হামলা করেছে তারা স্পষ্ট বলেছে যে আমরা আব্বাস ভাইয়ের টাকায় পড়াশোনা করি, আব্বাস ভাই আমাদের ফর্ম ফিল আপের টাকা দেয়, এবং যারা হামলার সাথে জড়িত তাদের অনেকের ফুটেজ আমরা পেয়েছি। স্রেফ টোকাই, একদম টোকাই লেভেলের লোক। ওরা আসলে স্টুডেন্ট না কি আইডি কার্ড চেক করলে পাওয়া যাবে, আর ওখানে কারা করে? অ্যাবসলিউটলি টোকাই। এই টোকাইগুলোর আচরণ, মির্জা আব্বাস নিজেই টোকাই। মির্জা আব্বাসের মধ্যে কোনো আভিজাত্য নাই, তার কথাবার্তা আচার আচরণে টোকাই বৈশিষ্ট্য পাওয়া যায়। এবং এই টোকাই আব্বাস জিয়াউর রহমান 30 টাকা দিয়েছিল এবং একটা হুন্ডা দিয়েছিল যে তুমি এই নির্বাচনে কাজ করো। সেখান থেকে গরুর দালালি করতো, গরুর হাটের এক পর্যায়ে ইজারাদার হলো, এরপরে বাবার সিঙ্গাপুরের দোকান ছিল। এভাবে ধীরে ধীরে চাঁদাবাজি করতে করতে অবৈধ টাকার মাধ্যমে ব্যাংক কায়েম করে ফেলেছে। নাসিরউদ্দিন পাটোয়ারির গায়ে হাত দেওয়ার ফলে মির্জা আব্বাসের ব্যাংকের নারী নক্ষত্র বের করে ফেলা হবে। এর মানে তিনি ব্যাংক কিভাবে করেছেন, এত টাকা কোথায় পেয়েছেন, সবকিছুর হিসাব এদেশের জনগণ কড়ায় গন্ডায় নিবে। মির্জা আব্বাসের চেহারার দিকে তাকানো যায় না। তিনি বুঝতে পারছেন যে তার অবস্থা 12টা। এসব সন্ত্রাসী এগুলো বাংলাদেশে টিকবে না। আরে ছাত্রলীগের চাইতে বড় গুন্ডা ছিল এই ছাত্র দল। এই ছাত্র দলের এই আজকে টোকাইরা ছাত্রলীগের ভয়ে কুত্তার মতো দৌড়াইতো, আমরা দেখেছি না? ছাত্রলীগকে বাঘের মতো ভয় পেত এই ছাত্র দলের গুপ্তরা। ওরাই গুপ্ত, অন্যকে বলে গুপ্ত। শিবির যেটা করেছে ওটা ছিল হেকমত, আর ছাত্রদল যেটা করেছিল ওটা ছিল গুপ্ত এবং শেষরা রাজনীতি।
ভিতর ডিম, ওরা দৌড় কত জায়গায় যে দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 6 জন মিলে মিছিল করে, তার মধ্যে মাঝখানে কে দাঁড়াবে এটা নিয়ে ধাক্কাধাক্কি। সাব ট্রিবিউনাল একটা লিমিট থাকা দরকার। তো এই দল কার সাথে লাগতে এসেছে? হাসিনা 14 গোষ্ঠী যে নাসিরুদ্দিন পাটোয়ারিদের ভয়ে, নাসিরুদ্দিন পাটোয়ারিদের মাইরে পালিয়েছে, তাদের সাথে লাগতে এসেছে চাঁদ আব্বাস। আর এই চাঁদ আব্বাসটা কি করতেন? ইচ্ছে করে গ্রেপ্তার হতেন হাসিনার আমলে এবং আন্দোলন বিক্রি করে দিতেন। আন্দোলন নাটক খেলতো চাঁদ আব্বাস, তার ব্যাংকে কিন্তু কিছু হয়নি। তো এই জায়গায় পুরো বাংলাদেশের কাছে মির্জা আব্বাস বাহিনীর হামলার বিচার দিয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। হ্যাঁ, পুরো বাংলাদেশ বিচার করবে কিভাবে? ঢাকা 8 আসনের ভোটার, আমি কিন্তু ঢাকা 8 আসনের ভোটার, আমি বলে দিলাম। আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে একটা বড় অংশ ঢাকা 8 আসনের ভোটার। ঢাকা 8 আসনের সাথে আমার আত্মিক সম্পর্ক। তো দর্শক, এই ঢাকা 8 আসনে জনগণ এই চাঁদ আব্বাসকে তো বর্জন করবেই। কিছুদিন পর দেখবেন যে চাঁদ আব্বাস বাহিনী খুঁজে পাওয়া যায়নি, ওদের দিন শেষ। 12 ফেব্রুয়ারি পর ওদের দিন শেষ। এরপরে পুরো বাংলাদেশ বিচার দেবে যে ধানের শীষকে মানুষ ভোট দিবে না, কারণ ধানের শীষ মানে চাঁদ আব্বাস, চাঁদ আব্বাস মানে সন্ত্রাসী, ধানের শীষ মানে চান্দা, ধানের শীষ মানে দখল। চান্দা ধানের শীষ একে অপরের পরিপূরক। ধানের শীষ তো না, এটা চিটা, এটা জিয়াউর রহমানের দল না, এটা নব্য বিএনপি। নাসিরুদ্দিন পাটোয়ারির উপর যে হামলা হয়েছে সেখানে শিবিরের বেশ কয়েকজন আহত হয়েছে। শিবিরের 13 জন এবং এনসিবির 1 জন আহত হওয়ার খবর আমরা পাচ্ছি দর্শক। এবং মানুষ ইনস্ট্যান্ট প্রতিবাদ করেছে। ওই সন্ত্রাসীরা যে দেখেন মব বলে, যদি মবের সংজ্ঞা আপনি খুঁজেন, মবের টেক্সট বুক এক্সাম্পল যদি দেখতে চান, আজকে নাসিরুদ্দিন পাটোয়ারির উপর যেটা হয়েছে এটা হচ্ছে মবের একদম পারফেক্ট এক্সাম্পল। এবং জনগণ ইনস্ট্যান্ট, বিশেষ করে নারীরা প্রতিবাদ করছে। বিএনপি নারীদের উপর হামলা করে, নারীদের পেটে লাথি মারে, বিভিন্ন জায়গায় নারীদের ওড়না টেনে ছিঁড়ে ফেলে, সরাসরি নারীদের গালের উপর থাপ্পড় দেয়, ভিডিও দেখেছি, পিছন থেকে লাথি দেয়। আল্লাহর গজব পড়বে ওদের উপর, বিএনপির উপর আল্লাহর গজব। আওয়ামী লীগের উপর যেরকম আল্লাহর গজব পড়েছে, গজব পড়তে মহা খারাপ কাজ করা দরকার হয় না। হাসিনা কি ভালো কাজ করেনি? হ্যাঁ করেছে। হাসিনা যে ভালো কাজ করেছে তার 100 ভাগের 1 ভাগ করতে বিএনপিকে আরেকবার জন্মগ্রহণ করতে হবে। হাসিনা যে ভালো কাজ করেছে, হাসিনা যে উন্নয়ন করেছে, 100 ভাগের 1 ভাগ বিএনপিকে 100 বছর ক্ষমতা দিলেও করতে পারবে না। বিএনপি সে যোগ্যতাই নেই, হাসিনা যা করেছে বাংলাদেশ। তো দর্শক, সেই হাসিনার এই ভয়ানক পতন হয়েছে আল্লাহর গজবে। কেন? আলেম ওলামাদের সাথে বেয়াদবি করেছিল, পর্দানশীল নারীদেরকে টেনে হিস্টে জেলে নিয়ে গেছিল, মায়েদের দুধ খেতে দেয়নি, বাচ্চাদের, এবং এই যে বুম করে যে ভয়ানক নির্যাতন করেছে, কয়েকটা অভিশাপে আওয়ামী লীগ একদম সে আজ সামুদ বাহিনী যেরকম ধ্বংস হয়েছে আল্লাহর গজবে, আওয়ামী লীগ অনেকটা সেরকম গজবে ধ্বংস হয়েছে। তো দর্শক, এই নারীদের উপর লাথি মারার এই গজবে বিএনপি ধ্বংস হবে। নারীরা প্রতিবাদ করেছে নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা করেছে। আব্বাস সে নিজেই তো চাঁদাবাজ। বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে জামাত শিবিরের নেতৃত্বে, এবং মির্জা আব্বাসের বিষয়ে কথা বলেছেন। তিনি কথা বলতে পারছেন না, কেমন যেন থেমে থেমে যান, চেহারা দেখে চোরের মতো। মির্জা আব্বাসের দিকে যদি তাকান মনে হয় যেন একটা চোর, গুন্ডা। এইসব গুন্ডামি বাংলাদেশে আর চলবে না, ওর দিন শেষ। মির্জা আব্বাসের দিন সাদিক টাইম কঠিন প্রতিবাদ করেছেন, একদম মির্জা আব্বাসদের দিকে সরাসরি ইঙ্গিত করে ক্লিয়ার বার্তা দিয়েছেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি উপর চাঁদাবাজদের তারা বড় বড় সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এই হামলা ইসলামী ছাত্র শিবির অনেক আহত হয়েছে। এটা গণতন্ত্র উত্তরণের পথে সরাসরি হবে। আসলে বিএনপি আরো শরীয়তপুরে জামাতের উপর হামলা করেছে, করতেই আছে। এর মানে বিএনপি আসলে নির্বাচন চাই কিনা সন্দেহ আছে, আমাদের ভরা ঢুকবে, কিন্তু নির্বাচন বানচাল করতে পারবে না। ছাত্র সংসদ নির্বাচন যেরকম বানচাল করতে চেয়েও পারেনি, এরকম বানচাল করতে পারবে না। দর্শক, হাসনাত আব্দুল্লাহ প্রতিবাদ করেছে, চারদিকে প্রতিবাদ। সে জুলাইতে যেরকম প্রতিবাদ করতে সবাই, সেলিব্রিটি থেকে শুরু করে নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলার প্রতিবাদ শুরু হয়ে গেছে। বিএনপিকে কড়ায় গন্ডায় হিসাব পেতে হবে, তারেক রহমানকে হিসাব পেতে হবে। নারীদের পেটে লাথি মারা, নারীদের গায়ে হাত দেওয়া, এগুলোর সাথে তারেক জিয়া জড়িত। তারেক জিয়া আপদমস্তক একজন বেয়াদব। আমার স্যার বলেছে যে স্যার তারেক জিয়ারও স্যার, আমার শিক্ষক আমাকে বলেছে তারেক জিয়া ওয়াজ বেয়াদব। এর কারণে তার পড়াশোনা হয়নি, ইন্টার পাস করার পর একদিন ডিপার্টমেন্ট এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, আর আসেনি। অতএব এইগুলোর ফল তারেক জিয়াকে পেতে হবে। বাংলাদেশের স্বাধীনতার এই নতুন স্বাধীনতা যেটা আমরা বলি, মানে 24-এর স্বাধীনতা, এই স্বাধীনতার ফল বাংলাদেশের মানুষ বুক করা শুরু করেছে বলতেই পারি আমরা। সেটা কি? বাংলাদেশের বিরুদ্ধে, অর্থাৎ বাংলাদেশের স্বার্থ বিরোধী যত চুক্তি, যত কাজ করেছিল গত আওয়ামী লীগ সরকার, তার প্রত্যেকটাকে অলমোস্ট রিভার্স করেছে এই সরকার। যতটুকু সম্ভব রিভার্স করে দিয়েছে তারা। ইতিমধ্যেই একের পর এক ভারতের সাথে চুক্তি বাতিল করতেছে, এবং সেখানে নতুন ধরনের আপনার প্রজেক্ট তারা করতে যাচ্ছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে হলো বাংলাদেশের ডিফেন্স, ভারতের প্রকল্প বাতিল করে সেখানে বাংলাদেশের একটা আপনার ধরেন এই
আপনার একটা ডিফেন্স প্রকল্প তারা সেখানে হাত দিয়েছেন। এটা ভারতের জন্য কি ধরনের মানে ইরিটেটিং জিনিস আপনারা কল্পনা করতে পারবেন না। এবং এই সরকারে যে কিছু গাটসওয়ালা মানুষ এবং সত্যিকার অর্থে তাদের স্টান্স এবং পজিশন যে রিয়েলি বাংলাদেশের পক্ষে, এবং তারা যে কমিটেড এবং কতটা কমিটেড, ইউ জাস্ট ক্যান ইমাজিন দ্যাট। বাতিল শুরু করেন নাই, বাতিল করে সেখানে ডিফেন্স আপনার মানে যেটাকে আমরা ওই যে বিভিন্ন ধরনের এই আপনার ডিফেন্স মানে অর্থাৎ প্রকল্প তারা সেখানে চালু করেছেন। আমি বিষয়টা একটু বিস্তারিত আমি আপনাদেরকে সামনে দেখাই, এবং এই যে এগুলাই আমাদের নতুন মানে যে কোন গভর্নমেন্ট গেলে এগুলাই আমাদের করা দরকার বলে আমি মনে করি, কারণ এখানেই আমাদের পরিবর্তনের ছোঁয়া এবং সব পরিবর্তন। আমি আপনাদেরকে দেখাই, কোথায় গেল এটা? আচ্ছা, এই যে এটা একটা নজিরবিহীন ঘটনা, কিন্তু এই দেখেন আমি আপনাকে দেখাই। বুলেট ও ট্যাঙ্কের যন্ত্রাংশ উৎপাদনের লক্ষ্যে মিরসরাইয়ে, এবং এই প্রকল্পটা ছিল ভারতের প্রকল্প। এটা লেখছে বুলেট ও ট্যাঙ্কের যন্ত্রাংশ উৎপাদনের লক্ষ্যে মিরসরাইয়ে অত একর জমি ডিফেন্স আচ্ছা আপনার অত একর যেটা ভারতকে দেওয়া হয়েছিল মানে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক করার সিদ্ধান্ত সরকারের। ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক ওইটা ভারতকে দিয়েছিল গত মানে সরকার, সেটা তারা ক্যান্সেল করে তারা এখন এটাতে ডিফেন্স প্রকল্প। আপনি দেখেন মানে এই সরকার ডিফেন্সের ক্ষেত্রে যে কি পরিমাণ সিদ্ধান্ত নিয়েছে, নজিরবিহীন ঘটনা। যদি একটু মানে বড় বড় রাজনৈতিক দল যে দু একটা আছে সবটির মানে স্বতঃস্ফূর্ত সমর্থন পেত, নজিরবিহীন কিছু কাজ হতো। ভারত যা চেয়েছিল তার উল্টো দিকে বাংলাদেশ যাচ্ছে, এবং এটাই বাংলাদেশের জন্য নতুন পরিচয়, লেডিস এন্ড জেন্টলম্যান, ট্রাস্ট মি। এবং আমি একটু আগে বলেছিলাম, তারপরে হলো এটা তো আলোচনা করবোই, সাথে হলো যে মানে আদানিকে প্রতি বছর 5 থেকে 6 হাজার কোটি টাকা এক্সট্রা গভর্নমেন্ট দিত। এটা প্রথম আলো রিপোর্ট, এখানে অন্য জায়গাতে বলা আছে $1 billion। নাও ইফ ইউ ডিসপিউট দ্যাট $1 billion, অ্যাটলিস্ট প্রথম আলো পত্রিকা আমি আপনাদেরকে দেখাবো এটা 5 থেকে 6 হাজার কোটি টাকা প্রতি বছর এক্সট্রা দেয়। এখন আমি দৃষ্টি আকর্ষণ করবো সেই সব ভারতীয় দালালদের যারা ক্রিকেটে 4 থেকে 500 কোটি টাকার নাকি লস হয়ে যাবে, এবং মানে না খেললে বাংলাদেশের মানে টাকা লস। তাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বর কোনো ব্যাপার তাদের কাছে না, দেশ কোথায় যে কুক্ষিত করে রাখার চেষ্টা এবং বাংলাদেশের বিরুদ্ধে অনবরত ষড়যন্ত্র এবং ডিফেমিং বাংলাদেশের যে এফর্টটা, এটা বিন্দু মাত্র তাদের মনে আঘাত দেয় না। তাদের মনে হলো কি 5-6 হাজার কোটি টাকা বাংলাদেশে পাচ্ছে না, এটাই মানে, অথচ এটা একটা মিথ্যা তত্ত্ব। মানে লেখছে এখানে বুলেট ও ট্যাঙ্কের যন্ত্রাংশ উৎপাদনের লক্ষ্যে মিরসরাইয়ে বুলেট এবং ট্যাঙ্ক হেভিস্টা 850 একর জমিতে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক করার সিদ্ধান্ত সরকারের। এর মধ্যে নীলফামারীতে আজকে মানে চীনের 2300 কোটি টাকার প্রকল্প, যেটা আন্তর্জাতিক মানের হসপিটাল, রাইট, এবং নজিরবিহীন সিদ্ধান্ত সরকার অ্যাপ্রুভ করেছে। এগুলা ভারত কোন অবস্থাতেই, এগুলোর একটা বিষয় রাজনৈতিক উদ্দেশ্য আছে, তবে এখানে বলে রাখি এগুলা নতুন এবং যুগান্তকারী পদক্ষেপ বাংলাদেশের, লেডিস এন্ড জেন্টলম্যান, নতুন এবং যুগান্তকারী পদক্ষেপ। দিস ইজ হোয়াট কাইন্ড অফ বাংলাদেশ দ্যাট উই ওয়ান্ট এন্ড উই শুড গেট ইট ফ্রম আওয়ার পলিটিশিয়ানস। বাট দ্য প্রবলেম ইজ এই যে দালাল শ্রেণী তারা রাজনীতিতে তৈরি করেছে, এই জন্যই তারা, আপনি বিশ্বাস করেন আমি আপনাদেরকে বলি, আপনি যদি রাজনীতির সম্বন্ধে খোঁজ না রাখেন, ইন্টারন্যাশনাল মেকানিজম, ইন্টারন্যাশনাল ইন্টেলিজেন্স, এগুলো যদি মানে আপনি খেয়াল না রাখেন, আপনি বুঝবেন না ভারত আমাদের দেশে কি করেছে এবং কি করতে চায়। ইউ ক্যান ইমাজিন দ্যাট। আপনি যদি একবার খালি বুঝতে পারতেন, এখানেই আমাদের রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা, তারা জনগণকে মানে এডুকেট করে না ভারতীয় ষড়যন্ত্র এবং তাদের যে কনস্পিরেসি এবং ডিফেমিং যে প্রজেক্ট বা এফোর্টস যেগুলো অনগোয়িং কন্টিনিউ চলতেছে বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে, সেগুলো নিয়ে তারা আলোচনা করে না, মানে এগুলো তারা বোঝায় না। কারণ একটা জিনিস দেখবেন আপনি, আচ্ছা এই যে কয়েকটা প্রকল্প, এগুলা কিন্তু নজিরবিহীন ঘটনা বাংলাদেশের জন্য, এবং ভারত এগুলাকে কোনোভাবেই মানে দাঁত কামড়াচ্ছে, তারা মেনে নিতে পারে না। তারা স্বাধীন বাংলাদেশের কোনো প্রজেক্টে তারা মেনে নিতে পারে না। ইটস আনবিলিভেবল, এটা তো কোনো দেশ হতে পারে না। আমি আপনাকে বলি 1971 সালে আমরা স্বাধীন হয়েছি পাকিস্তান থেকে। এই 2024 সালে নতুন করে জিয়াউর রহমান সাহেব, প্রেসিডেন্ট জিয়াউর শহীদ জিয়া একটা পদক্ষেপ নিয়েছিলেন বাংলাদেশকে ভারত থেকে আলাদা করার, জাতীয়তাবাদ এই সেই। এরপরে বিগত এত বছর পরে এই প্রথম বাংলাদেশ তার নিজস্ব মানে স্বকীয়তায় বাংলাদেশ একটা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র, সেটা প্রতিষ্ঠা করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বর্তমানে এই সরকার। তাদের অনেক ব্যর্থতা আছে, অনেক মানে আমরা মনে করি এই ব্যর্থতাগুলোর মূলত তারা যতটা না দায়ী, তার চেয়ে বেশি দায়ী হচ্ছে আমাদের রাজনৈতিক পরিবেশ। তাদেরকে অনেক কাজ করতেই দেয় না, নোট অফ ডিসেন্স প্রত্যেকটা জায়গায় দেওয়া হয়েছে, যেখানে কোনো কাজই এই সরকার করতে পারে না। মানে এস দো আমরা সুশাসন চাই না। আবার বলছি, সুশাসনের বাইরে কোনো শব্দই বলা যাবে না। আপনি যদি সুশাসন, গুড গভর্নেন্স নিশ্চিত না করতে পারেন, আপনি আমার ভোট পাবেন না। দ্যাট ইজ দ্য বটম লাইন। আপনি আমাকে কি দিবেন, প্রতি মাসে 10,000 না 40,000 টাকা দিবেন, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, বিকজ এগুলো আমার ক্ষণস্থায়ী। এই টাকাটা বড় জন্য আমার 3 মাস থাকবে, 3 মাসের ভিতরে আমি খেয়ে ফেলবো, যদি 3 থেকে 4 জন মানুষের সংসার হয় আমার। কিন্তু আমার যদি এভার লাস্টিং বা লং লাস্টিং কোনো প্রজেক্ট উন্নতি হয়, সেই উন্নতি আমি আপনাদেরকে এটা নিয়ে এই ধরনের প্রতারণার গল্পটাও কিন্তু আপনাদেরকে আমি তুলে ধরতে চাই। সেটা হলো, ধরেন আমি আপনাকে 10,000 টাকা দিলাম প্রতি মাসে ফর এক্সাম্পল, কিন্তু আপনার যে নাগরিক হিসাবে বিভিন্ন রাষ্ট্র প্রতিষ্ঠানের কাছে যে সার্ভিস আপনি পাবেন, শুধু টেম্পোরারি সার্ভিসের কথা বলছি, যে উপস্থিত সময়ের এই সার্ভিস থেকে আপনি 10,000 টাকা দিলেও আমার কাছ থেকে আপনি কমসে কম 33,000 টাকা নেবেন আপনি, যখন আমি সার্ভিসের জন্য যাব। তাহলে 10,000 টাকা নিলেন, 33,000 টাকা আমার কাছ থেকে, মানে আমার রাষ্ট্রীয় সুবিধাতে আমি যেখানে যাব সেখান থেকে আপনি নিয়ে গেলেন। তাহলে আমার লাভটা না ক্ষতি হচ্ছে? এরপর লং টার্ম কোনটা? লং টার্ম হলো আপনার সন্তানের ভবিষ্যৎ এখানে কুক্ষিত হতে পারে, আপনার সন্তানের ভবিষ্যৎ সাস্টেইনেবল হবে না। দ্যাট ইজ আ বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো গেল একটা। যখন আপনি দেখেন যে এই যে প্রকল্পগুলো, এগুলো বাংলাদেশের জন্য সাস্টেইনেবল। ওয়াই? বিকজ আমাদেরকে
মানে এক ধরনের অঘোষিতভাবে মানে নিরস্ত্রীকরণ চুক্তিতে অঘোষিতভাবে দ্যার ইজ নো ট্রিটি। এবং আমি গতকালকে দেখলাম, আপনি কল্পনা করতে পারছেন আওয়ামী লীগের কিছু লোক যারা ভারতে আছে তারা আলোচনা করতেছে ইন্দিরা গান্ধী যে চুক্তি, সেই চুক্তিতে অনুযায়ী বাংলাদেশ মানে ভারত যদি থ্রেট মনে করে বাংলাদেশের উপর তারা আক্রমণ করতে পারে। কল্পনা করতে পারবেন আপনার একটা দেশের জনগণ, বাংলাদেশের মানুষেরা এরা গিয়ে বলে যে ভারত যেন বাংলাদেশে আক্রমণ করে। কেন ইমাজিন লেডিস এন্ড জেন্টলম্যান, এরা কতটা একটা দেশদ্রোহী এবং মানে দেশের মানুষের শত্রু হতে পারে। বলছে যে বাংলাদেশে আক্রমণ করা যাবে। ইন্দিরা গান্ধীর চুক্তি তারা বাংলাদেশিরা, ভারতীয় না, বাংলাদেশিরা এই কথাগুলো উপস্থাপন করেছে। আমি আপনাদেরকে এখন আমি আসি, এই যে আরামজাদা নট আউট নুমান আছে, এই যে একটা আছে না, ওই যে 6 মাসে গোসল পারে নাই। আচ্ছা, এখানে একটা খবর, বাংলাদেশিদের জন্য আইসিসি কোনো অ্যাক্রেডিটেশন কার্ড রাখে নাই। আপনি দেখেন, এটা কোনো দেশ আমাদেরকে কোনো দেশ মনে হয়? মানে বাংলাদেশ কি সত্যিকার অর্থে কোনো দেশ মনে হয় আমাদের? মানে এটা কেমন কথা? আমরা আইসিসির সদস্য, আইসিসি এই কাজটা করতে পারে? আমি আজকে এখানে প্রতিবাদ করে গেলাম, আইসিসির কোনো একটা ম্যাচ যেন বাংলাদেশে না দেখানো হয়। বাংলাদেশের তরুণ সমাজ এই বাস্তবতা মেনে নিয়েছে এবং ক্রিকেট যে তাদের জীবন এবং তাদের ভবিষ্যৎকে জিম্মি করার প্রক্রিয়া ভারতীয়দের মাধ্যমে, সেটা বাংলাদেশের জনগণ বুঝেছে। কিভাবে বুঝেছে আমি বুঝলাম, এই কারণে বুঝেছে যে আপনার বিসিবির পরিচালক যে নাজমুল সাহেবের প্রতি যে রেসপেক্ট এই তরুণ প্রজন্মের, সেখানে দেখে আমি মনে করি, সুস্পষ্টভাবে আমি মনে করি বাংলাদেশের জনগণকে আমরা এটা, বিশেষ করে তরুণ প্রজন্মকে, নট অল অফ দেম, আমরা যদি আরো কাজ করি, আরো বক্তব্য দিই, আরো আমরা এটা প্রচার করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমরা নতুন প্রজন্মকে এটা বোঝাতে আমরা সক্ষম যে বাংলাদেশের ক্রিকেট হচ্ছে বাংলাদেশের জন্য একটা ক্যান্সার। এই ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশকে কুক্ষিগত করে রাখার একটা প্রক্রিয়া এবং ক্রিকেটের প্রচার প্রসার মানে ভারতীয় সাম্রাজ্যবাদের প্রচার প্রসার। দ্যাট ইজ দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। ফাক ক্রিকেট। আপনি একজন বলছেন, আমার ভাই নাম কি, রাকিব খান আমার ভাই বলছেন, সুন্দর বক্তব্য দিয়েছেন আপনি। আপনার জন্য রয়েছে কে কসমেটিক্সের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের মহামূল্যবান বই, এবং মুক্তিযুদ্ধ কোনটা সেটা হচ্ছে সবকিছু ভারত করেছে, আমরা কোনো কিছু করি নাই। আর আপনার মানে বঙ্গবন্ধু সবকিছু করেছেন, আর কেউ কিছু করে নাই। আর যথারীতি গাছ, সেই গাছ যেটা ভারত থেকে আনা, সেই গাছ মুক্তিযুদ্ধের পক্ষে। আচ্ছা, তো বাই দ্য ওয়ে, এটা একটু মানে আমি টিজিং ইউ বিকজ এটা হানিফ সংকেত ভাই সবসময় এটা বলে থাকেন। আচ্ছা, মুক্তিযুদ্ধের মহামূল্যবান বই কোনটা জানেন? মুক্তিযুদ্ধ আর কেউ কিছু করে নাই। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি মানে পাকিস্তানের মানে চোর ছিলেন, আইএসআইয়ের চোর ছিলেন, উনি একজন রাজাকার ছিলেন, উনি মানে এই আজিবাজি। আমি একটা উদাহরণ দিলাম আপনাদেরকে, কেন যেহেতু উনি তো রাজনীতিভাবে পরিচিত, এই জন্যই। আর বঙ্গবন্ধু সবকিছু করেছেন, আর আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ করেছে। বাংলাদেশের ভারত না থাকলে মুক্তিযুদ্ধ হতো না, যদিও লাস্টের কয়েকদিন এসে তারা বলছে, এবং বাংলাদেশকে যা দিয়েছে ভারত আজীবন মনে রাখতে হবে। এগুলো তো মুক্তিযুদ্ধের মহামূল্যবান বই। এখন আমি আমার রাকিব ভাইকে এই বিষয়ে মন্তব্য করার জন্য আমি অনুরোধ করলাম আপনাকে। আচ্ছা, সো এখন আমি যাই যে এখন আমার বক্তব্য হলো, নট আউট নুমান, তুই কই রে তামিলান্ডু? ওয়ের আর ইউ নাও? তামিলান্ডু কি পরিমাণ টাকা খেয়েছে ভারতের মানে হাইকমিশন থেকে, আপনি কল্পনা করেন। নন স্টপ, তার ঠোঁট তো এত পাতলা দেখা যাচ্ছে, সারাদিন মানে গাঁজা খায়। বাই দ্য ওয়ে, আরটিভির খবর হলো বাংলাদেশে গাঁজাখুরের সংখ্যা 11 লক্ষ। এটা আরটিভির খবর এই মুহূর্তে। পারবে ওয়েলকাম টু দিস লাইভ। মানে গাঁজাখুর, বাংলাদেশের টোটাল গাঁজাখুরের সংখ্যা 11 লক্ষ। এটা আরটিভি একটু আগে খবর দিয়েছে। এটা আমরা এটা মানে কথা বলবো। নুমান হচ্ছে এই 11 লক্ষের অন্যতম নেতা, এই গাঁজাখুর নুমান, এই যে নট আউট নুমান। আচ্ছা, সো মূল জায়গাতে আমি আপনাদেরকে বলি, সেটা হলো যে দেখেন, এই দালালদের বিষয়ে সচেতন থাকবেন। আমি বারবার বলছি, বাংলাদেশে যে পরিমাণ লুটপাট এবং অপচয় হয়, ক্রিকেটে আইসিসি কি দিবে? এবং আমি বলছিলাম ব্যঙ্গ করে, আমরা প্রবাসীরা প্রতিদিন $35 মিলিয়ন শুধু, তারা বলছে $27 মিলিয়ন। আমি বলছিলাম $35 মিলিয়ন শুধু আমরা প্রস্তাব করি, মানে খরচ করি প্রবাসীরা। কেন বললাম এই কথাগুলো? কিছু মনে নেবেন না। এই জন্যই আপনারা তো জানেন এই বাংলাদেশটা ঠিকই আছে এই মতো শুধু প্রবাসীদের টাকায়, জানেন তো আপনারা। মূল যে আমাদের রিজার্ভ, এই যে এত কিছুর পরে একটা বিপ্লব পরবর্তী রাষ্ট্র ভঙ্গুর হয়, অর্থনৈতিক মানে টানাপোড়েন থাকে, দৈন্যতা থাকে, সেখানে মানে ব্যয় নির্বাহ করতে পারে না রাষ্ট্র। সেই জায়গাতে বাংলাদেশ এই প্রথম সত্যিকার অর্থে রিয়েল হিসাবে অ্যাকর্ডিং টু IMF এন্ড ওয়ার্ল্ড ব্যাংক, বাংলাদেশের রিজার্ভ যা লাগে তার চেয়ে বেশি। আপনি বলেন সারপ্লাস আছে আমরা। ক্যান ইউ ইমাজিন দিস? হোয়াট এ কন্ট্রিবিউশন ফ্রম আওয়ার এক্সপেট্রিয়েটস, প্রবাসীদের সম্পূর্ণ। এবং জানেন তো রেমিটেন্স কাকে বলে? শুধু প্রবাসীদের পাঠানো টাকাকে রেমিটেন্স বলে। গার্মেন্টস বিক্রি করে যে টাকা, সেটাকে রেমিটেন্স বলা হয় না, ওইটা অন্য হিসাব। কিন্তু রেমিটেন্স শুধুমাত্র প্রবাসীরা যে টাকা পাঠায়, এটাকে রেমিটেন্স বলে। থিংক অ্যাবাউট দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান। এজন্য আমি এই কথাগুলো বলছি। তো আসি আমি মূল জায়গাতে। আপনি দেখেন, সে বলছে কি মানে 400-500 কোটি টাকা আমরা লস করলাম। আমি বলছিলাম যে পরিমাণ শুধু এসালম যে নিয়েছে, $1 বিলিয়ন যদি আমরা এসালমের কাছ থেকে আনতে পারি, $20 বিলিয়ন নিয়েছে অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স, এটা আওয়ামী লীগের সময়ের বক্তব্য আমি বলছি। ওই টাকাটা যদি আমরা $1 বিলিয়ন শুধু $20 বিলিয়ন থেকে $1 বিলিয়ন আমরা এসালমের কাছে উদ্ধার করতে পারি, মানে আমাদের ক্রিকেট বোর্ড চলতে পারবে আরো 30 বছর।
36 বছর চলতে পারবে। আর ওই কথা, ওই হিসাবটা তো সত্য না। আমরা কত পার্সেন্ট পাই? আইসিসি যে টাকা দেয় সেই টাকা 27 মিলিয়ন, $21 মিলিয়ন আমরা পাই। $21 মিলিয়ন, তাও বাংলাদেশের উৎপাদিত যে টাকা সেটার একটা অংশ। আপনি কল্পনা করেন কতটা মিথ্যাচার তারা এদিন প্রতিদিন আমাদের সামনে জাতিকে বিভ্রান্ত করে। এই দেশে থেকে এই দালালরা এখন এই কাজগুলো করে যাচ্ছে। এটা আনবিলিভেবল লেডিস এন্ড জেন্টলম্যান। আমি নট আউট নুমান সহ সেই দালালদের উদ্দেশ্যে, এই দেখেন প্রথম আলোর আমার পিছনে আছে প্রথম আলো, আদানি বছরে 5 থেকে 6 হাজার কোটি টাকা বাড়তি নিচ্ছে। ইমাজিন দ্যাট। ইন্টারন্যাশনাল মার্কেট যদি 5 টাকা হয়, রাইট, ভারতীয় মানে কোম্পানির সেটা টাকার কথা 4 টাকা অথবা 4.5 টাকা। কেন? বিকজ আপনার আমদানি খরচ, আপনার যে যাতায়াত খরচ বা কানেক্টিং খরচটা আমেরিকার চেয়ে কম, ইউরোপের চেয়ে কম। সেখানেও তারা ইন্টারন্যাশনাল রেটের সাথে তাল মিলিয়ে নিয়েছে। তারপরেও তারা 5 থেকে 6 হাজার কোটি টাকা এক্সট্রা নিয়েছে। লেডিস এন্ড জেন্টলম্যান, এখন আপনি আমাকে নট আউট নুমানকে বলেন আপনারা যে এই যে আইসিসি যে টাকা $21 মিলিয়ন, $21 মিলিয়ন আপনি প্রতি বছর $1 বিলিয়ন পাচার করে, মানে এক্সট্রা দিচ্ছে আমরা আদানিকে। এই টাকাটা শুধু একটা প্রকল্পের বক্তব্য আমি দিলাম, এটা কিন্তু সব প্রকল্প নয়, এবং শত শত প্রকল্প করেছে। এই প্রকল্পগুলো শুধুমাত্র আমি আপনাকে বলি, শুধুমাত্র পদ্মা সেতুতে যে পরিমাণ লুটপাট করেছে 11,000 কোটি টাকা, মানে সেতুর মানে টাকার সেতু, সেটাকে তার 81,000 কোটি টাকা নিয়েছে। ধরে নিলাম আরো 20,000 কোটি টাকা এক্সট্রা হলো। ভাই 81,000 কোটি টাকা কিভাবে গেল? আপনারা দেখেছেন সেটা। এই সরকারে আসার পর প্রায় 6,500 কোটি টাকা পদ্মা সেতুর পরবর্তী রক্ষণাবেক্ষণ থেকে তারা সেভ করেছে। এই যে আমাদের সড়ক উপদেষ্টা যে ফজল হক সাহেব সেদিন বলছিলেন। তো আপনি কল্পনা করেন আমরা যদি এই টাকাগুলো সেভ করতে পারি, বিসিবির যে টাকা পায় আইসিসি থেকে, এগুলো কি কোনো অবস্থাতে কোনো বেশি অ্যামাউন্ট? আপনি ধরেন আদানির থেকে যদি 500 হাজার কোটি হয়, ভাই আমরা 500টা কোটি মানে 500টা কোটি টাকা যদি আমরা এখান থেকে সেভ করে আমরা আমাদের ক্রিকেট বোর্ডকে দেই, আমাদের ক্রিকেটারদেরকে দেই, আমাদের টাকার প্রয়োজন আছে? আইসিসির টাকা আমাদের প্রয়োজন আছে বলেন আপনারা? বলেন আমাকে, আপনারা বলেন। আমি তো এই কথাগুলো তো তুলেছিলাম সেদিন। আমি অন্যান্য প্রকল্পে বাদ দিলাম। ভাই যে পরিমাণ লুটপাট হয়, আমি আপনাদেরকে বলি, বাংলাদেশে যে মানে বাজেট হয় সেই বাজেটের মাত্র 1/3 আমরা কাজে লাগাই, বাকি 2/3 অপচয় এবং লুটপাট হয় এই জায়গাতে। তো আপনি কল্পনা করেন এই নট আউট নুমানকে খান ধরে কেউ এই কথাটা তাকে জিজ্ঞেস করবেন, এই হিসাবটা তাকে মিলিয়ে দেবেন যে দালাল তুই দেখ তুই কত কি পরিমাণ টাকা খেয়েছে। আপনি কল্পনা করেন কি পরিমাণ টাকা খেয়েছে সে, মানে সারাদিন নন স্টপ, মানে এই হিসাব সারাদিন, মানে বিসিবি করলো, বিসিবি সেই করলো, মানে সে একটা বার বসে নাই। কি পরিমাণ টাকা খেয়েছে আপনি কল্পনা করেন। আপনি তো জানেন যে মানে বাংলাদেশ যেন যায়, কারণ ভারত তো একটা মহাবিপদে পড়েছে, রাইট? বাই দ্য ওয়ে, এখানে বলে রাখি যে পাকিস্তান ক্রিকেট বোর্ড সরকারের অনুমতি পাচ্ছে না এই মানে খেলাতে যাওয়াতে। পারবে কি বলছেন? আচ্ছা, আদানি ইজ নাও ডিসরাপ্টিং বাংলাদেশ উইথ আচ্ছা and by reducing electricity supply. They would definitely do that. Let me tell you one thing. আপনারা যারা নতুন প্রজন্মের এখানে যায় মানুষ আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করি, এই জীবনে কোনোদিন লাইফ সেভিং গুরুত্বপূর্ণ যেগুলা উপস্থিত সময় রিপ্লেস করা যায় না, এনার্জি সেক্টর, লাইফ সেভিং ম্যাটার, শিক্ষা, জীবনে কোনোদিন ভারতীয়দের হাতে দিবেন না, বাংলাদেশের এই জীবনে দিবেন না। কেন দিবেন না জানেন? যে কোনো সময় তারা এগুলো আমাদেরকে ডিস্টার্ব করবে, বিপদে ফেলবে। লাইফ সেভিং এবং হেলথের বিষয়ে, লং টার্ম হেলথে আপনি জিনিস একটা খাচ্ছেন ভারতে কেনে বছর পর বছর, এটা আপনি জানেন না আমাদের সারা 21 কোটি মানুষকে এরা ক্যান্সারের মানে দানা দিয়ে দিচ্ছে কিনা আমাদের ভিতরে। কারণ একটা দেশকে রোগা করতে পারলেই, মানে অসুস্থ জাতি তো কখনোই আর উন্নতি করতে পারে না। দ্যাটস হোয়াট ইট ইজ। সো এটা কিন্তু আমি আবার বলছি, জীবনে কখনো চেষ্টা করবেন শিশু খাদ্য ভারতীয় প্রোডাক্ট না খেতে, চেষ্টা করবেন। এটা আমি আপনাকে অনুরোধ করে গেলাম। ডু নট ট্রাস্ট দেম, ডু নট বিলিভ দেম। এতটা হেট্রেড টুয়ার্ডস বাংলাদেশি এবং মুসলিম, কান ইমাজিন দ্যাট, আনবিলিভেবল। আই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দ্যাট। ওয়াই? দেখেন, মানে আমি বারবার বলছি, এখানে আমার বক্তব্য আপনাদের মানে আমি প্রতিবাদ করে যাচ্ছি সেই সময়ে যে আমরা ক্রেতা, পৃথিবীতে এমন অন্যায্য এবং খারাপ ব্যবহার আমি কোথাও দেখি নাই। আমরা তাদের ক্রেতা, আমরা প্রায়োরিটি এবং প্রিভিলেজ পাওয়ার কথা। পণ্য আমাদের কাছে বিক্রি করে আসার সময় 3 গুণ টাকা নেয়, আবার আসার সময় 2টা জুতার বাড়ি এগেলে একটা দেয়। এমন নজিরবিহীন খারাপ ব্যবহার এবং মানে আপনার সন্ত্রাস আপনি পৃথিবীতে কোথাও পাবেন না, ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে যা বর্তমানে আছে। সো আমি এই কথা অনুরোধ করে গেলাম, কখনো দিবেন না। নট আউট নুমানকে জিজ্ঞেস করেন যে তাহলে এইটা তো দিল আইসিসি, তাহলে এই যে অবস্থা আর দেশের মান সম্মান মর্যাদা, আমি বললাম না গতকালকে বলেছি, নতুন উচ্চতায় বাংলাদেশের সম্মান, নতুন উচ্চতা। অলরেডি ক্রিকেটের বাইবেল উইজডেন গতকালকে বলেছি, আইসিসির ক্রিটিসাইজ করেছে শুধু বাংলাদেশ এই ইনিশিয়েটিভটা নেওয়ার কারণে। এরপরে গিলেস্পি, উনার মতো ব্যক্তি কিন্তু অলরেডি, আপনি যাকে গিলেস্পি মানে জিলেস্পি বলা হয়, তো উনি কিন্তু আপনি দেখেন প্রতিবাদ করেছেন। আর অনেকে এসেছেন, এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা বলছে আমি পাকিস্তানকে এই এফোর্টটার জন্য ধন্যবাদ দিই, ইভেন তো তারা বিশ্বকাপে যায়ও, কেননা এটা একটা বিগ লস হবে পাকিস্তানের জন্য যদি পাকিস্তান না যায়, মানে টোটালি। অর্থাৎ এটা একটা নজিরবিহীন ঘটনা। এই স্যাক্রিফাইসটা পাকিস্তান করবে কিনা, তবে পাকিস্তান শুড স্ট্যান্ড বাই বাংলাদেশ। ওয়াই? বিকজ এটা ভবিষ্যৎকে আইসিসিকে ভারতের মানে রাহুগ্রাস মুক্ত করার জন্য এই পদক্ষেপগুলো জরুরি। ইফ ইউ ডু নট অ্যাক্ট নাও, দেয়ার ইজ আ টাইম কামিং, ইউ উইল বি এবল টু অ্যাক্ট দ্যাট টাইম। এটা আমি আবার বলছি, কেননা এই যে ইনজাস্টিস হচ্ছে, এই ইনজাস্টিসের বিপক্ষে না দাঁড়ালে, যখন আপনার উপর ইনজাস্টিস আসবে তখন হয়তো আর একজন মানুষও পাবেন না মানে যখন আপনার পক্ষে দাঁড়াতে পারে। সো আমি বলবো পাকিস্তানের জন্য দিস ইজ এ হাই টাইম, পাকিস্তান শুড অ্যাক্ট নাও। ক্রিকেট ইজ নট এভরিথিং, অনেস্টলি স্পিকিং। পাকিস্তানিরা চাইলে, পাকিস্তানি অনেক বড় বড় বিলিয়নিয়ার পৃথিবীতে আছে, বিশ্বাস করেন, বড় বড় বিলিয়নিয়ার পাকিস্তানি বংশোদ্ভূত। আমি জানি আমেরিকা তো 3 জন আছে কমপক্ষে বিলিয়নিয়ার তারা,
রাইট? আমাদের প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্রেন্ড একজন, কিন্তু আমি আপনাকে বলি। সো তারা চাইলে এটাকে তারা করতে পারেন, এবং এখানে আইসিসি মানে বিপদে পড়বে, এবং ভারতের মানে প্রভাব সেটা মুক্ত হতে পারে যদি পাকিস্তান এখানে মানে স্ট্যান্ড আপ টু দিস বুলিং এন্ড দিস কাইন্ড অফ কনস্পিরেসি এন্ড আমি যদি দ্য অ্যাবিউজ অফ পাওয়ার এন্ড an effort to destroy cricket or ICC, ladies and gentlemen, right? Cricket just colonial sports. By নামটা তো পড়তে আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।